বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি, একই সাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জেএনজিদের সাইকোলজি যদি বুঝে থাকেন, আমাকে একটা প্রশ্ন উত্তর দিন। আজকে কত তারিখ? আজকের তারিখ হচ্ছে 3rd of অগস্ট। আচ্ছা, কিন্তু জেএনজিরা বলছে আজকে জুলাইয়ের 34 তারিখ। কাজে একটা গ্যাপ কিন্তু আছে। ওরা কেন জুলাইয়ের 34 তারিখ বলছে সেটা আমাদেরকে বুঝতে হবে। আজ শহীদ মিনারে অনেক লোক জড়ো হয়েছে, নিশ্চয়ই আপনি দেখেছেন। এরা কারা? এরা কি জামায়াত বিএনপি? এরা কি রাজাকার? এরা কারা? এরা এখন প্রতিবাদীরা। এই যে আপনি যে একটা জেনারেলাইজ করবেন, ইট ইজ ইউর কোয়েশ্চেন, কিন্তু আমি মনে করি এটা আসলে আমরা কেউ যদি কমন একটা ক্যারেক্টারাইজ করতে হয়, তাইলে আমি আজকে বলবো তারা প্রোটেস্টার্স। কিন্তু আমরা বারবার শুনে আসছিলাম যে একটি শিক্ষার্থীরা এখন আর আন্দোলনে নেই, একটি তৃতীয় পক্ষ আন্দোলনটি করছে। তাহলে এরা কারা? এরা তো প্রোটেস্টার হতে পারে না। আই এম সরি, ওই যে কোনো কারণেই হোক, ইউ গট দি পয়েন্ট মে বি এ লিটল রং। যেমন এটা কিন্তু ওই শহীদ মিনারে যারা এসেছিল তাদেরকে বলা হয় নাই জামাত কিংবা রাজাকার অথবা সন্ত্রাসী, বলা হয়েছে যেখানে সন্ত্রাস হয়েছে যারাই করেছে তারা সন্ত্রাসী, এবং এটা বলা হচ্ছে তারা ঢুকেছে। এখন ঢুকেছে মনে করেন আপনি বলবেন না, সরি আমি বলি যে অনেক মানুষ মারা গেছে। এই যে অনেক মানুষ মারা গেল, এর প্রতিটি মৃত্যুর তো একটা ডিফারেন্ট স্টোরি। যদি আপনি কোনোদিন রিসার্চ করেন এবং লিখতে চান, এক একজনের মৃত্যু নিয়ে অন্তত একটা প্রবন্ধ তো লেখা যাবে ডিফারেন্ট। সো আমি মনে করি যে প্রতিটি মৃত্যুরই এক একটা স্টোরি পাওয়া যাবে। এই স্টোরিগুলি আমাদের ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এই প্রতিটি মৃত্যুরই কোনো না কোনো কারণ, কোনো না কোনো দায়ী ব্যক্তি পাওয়া যাবে। এটা আজকে বিচার করে অতটা পাওয়া যাবে না, একটু সময় লাগবে। এই মানে রিসার্চ, অন দি ওয়ান হ্যান্ড রিসার্চের কথা বলছি ইন দি পয়েন্ট ভিউ অফ পাবলিকেশন, যে আমরা একটা বই করব, মানুষ আরো জানবে, ইতিহাসে থাকবে, আর তদন্ত, সো দ্যাট কালপ্রিটকে বিচারের মুখোমুখি করা যায়। জি, তার মানে ধরেন এক একটা মৃত্যুর পেছনে তো এক এক গল্প, এক একটা ধ্বংসযজ্ঞের পিছনেও এক একটা গল্প, এক একটা সহিংসতার পিছনে এক একটা গল্প। আপনি বলছেন তদন্ত ছাড়া সম্ভব না, কিন্তু আমরা দেখলাম যে তদন্ত ছাড়াই 78 জন এইচএসসি পরীক্ষার্থী আটক ছিল, তারা আবার জামিনে মুক্তিও পেয়েছে। এদের মধ্যে কেউ কেউ, যেমন আবু সাইদ হত্যার সঙ্গে যে জড়িত, তাকে 14 দিন কারাগারে থাকতে হয়েছে। তদন্ত ছাড়া এদেরকে কি করে খপ করে আটক করে ফেললাম? এখন এটার আমি দুটো রেসপন্স করব। একটা রেসপন্স হচ্ছে এনি রং is condemnable, any wrong, whoever is doing that wrong. আরেকটা কথা হচ্ছে যে অনেক সময় যখন আমরা অনেক কিছু একসাথে করি, আপনি এটা পার্সোনাল লাইফে দেখবেন, আপনার সাংসারিক জীবনে দেখবেন, আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে মেলামেশার মধ্যে দেখবেন, আমরা যখন অনেক কিছু করি, দুই একটা জিনিস আমাদেরও মিস্টেক হয়ে যায়। তো এটা একটা হিউজ আন্দোলন, এটা তো আমরা সবাই জানি। এটা তো এমন না যে এটা তো একটা বিশাল বিশাল আন্দোলনের ব্যাপার ঘটেছে। তখন এই আন্দোলনের ম্যানেজমেন্টে রাষ্ট্র তার যে বৈধভাবে, রাষ্ট্র কিন্তু পুলিশ বাহিনী তৈরি করে, তাদের জন্য অস্ত্র দেয়। কেন দেয়? এই জন্য যে এই অস্ত্রটা এবং প্রতিটি বুলেট ব্যয় হবে কোনো না কোনো ভাবে কোনো একটা জীবন রক্ষা করতে অথবা সম্পদ রক্ষা করতে, রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে। এটা কিন্তু কারোর স্বেচ্ছাচারী ব্যবহারের জন্য না। অফিসিয়ালি স্পিকিং, এভরি বুলেট হ্যাজ টু বি অ্যাকাউন্টেড। মানে ধরেন আমি গিয়ে বুলেটটা খরচ করে আসলাম, শেষ হয়ে গেল, তা না। অফিসিয়ালি প্রতিটি বুলেটকে জাস্টিফাই করতে হবে। জি, অবশ্যই প্রতিটি বুলেটকে জাস্টিফাই করতে হবে। ধরেন আমি অনেকগুলো বুলেটের কথা না বললাম, আবু সাইদের ঘটনাটা যেহেতু একদম শুরুর দিকে, এটাই তো আমাদের মাথায় বেশি আছে। ওই বুলেটটাকে কি ইচ্ছা থাকা, মানে প্রমাণ থাকা সত্ত্বেও বা দেখা সত্ত্বেও ওই বুলেটটাকে আনজাস্টিফাইড করার কোনো চেষ্টা ছিল, এবং সেইটা ধরেন এফআইআর এ ভুল লেখা হলো, বলা হলো যে আন্দোলনকারীদের ইট ছোড়া, ইট পাটকেলে এটি হয়েছে। কিন্তু আমরা ভিডিও ফুটেজ দেখেছি, এবং তারপর আমরা দেখলাম ওই কোনো প্রমাণ ছাড়াই একটা কিশোরকে মানে এই হত্যাকাণ্ডের জন্য আটক করা হলো, এবং তাকে 14 দিন রাখা হলো। মানে তার বাবা মা জামিনের অনেক চেষ্টা করে পারলো না। তারপরে তার বোন যখন ফেসবুকে স্ট্যাটাস দিল, জনতা যখন এটার বিরুদ্ধে প্রোটেস্ট করা শুরু করলো, মানে ভুল আসলে নাইমুল ইসলাম খান কতবার হয়? 78টা কিশোর যেহেতু আটক ছিল, তার মানে 78টা ভুল হয়েছে। তাদেরকে তো কারাগারে নেওয়ার কথা না, তাদেরকে তো জেলে নেওয়ার কথা না, শিশু শোধনাগার কেন্দ্রে পাঠানোর কথা। মানে কত ভুল করা যায় পরপর। আমি আবারও বলি যে আপনি এখানে দুটো জিনিস এখানে একটু গোলমাল হচ্ছে। গোলমালটা হলো যে আপনি যখন আমাকে প্রশ্ন করবেন, আপনি কিন্তু একজন প্রেস সেক্রেটারি অথবা একজন সিনিয়র জার্নালিস্ট হিসেবে আমাকে প্রশ্ন করবেন, কিন্তু আপনার দুই একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যেটার জবাবদিহিতা করার কথা, মানে তথ্যটা থাকার কথা। ধরেন পুলিশ বাহিনীর প্রধানের এত স্পেসিফিক্সে কিন্তু কখনোই আমার কাছে তথ্য থাকবে না, বাট
আপনাকে রেসপন্ড করার জন্য একটা জেনারেল মানে ইনফরমেশন আমার কাছেও আছে। প্রথম কথা হলো মেবি ইট ওয়াজ এ লিটল লেট, কিন্তু আবু সাইদের ঘটনার জন্য কিন্তু দায়ী আপনি যা যা বলছেন ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনি তাকে যে সাসপেন্ড করা হলো আজকেই, এই সাসপেনশনের অর্ডারটা ইট ইজ অ্যাভেলেবল ইন দি ফেসবুক, আপনি পাবেন, সোশ্যাল মিডিয়াতে আছে। বৃহস্পতিবার হয়েছে, বৃহস্পতিবার সাসপেন্ড। জি মানে আমি বলছি যে আজকে তো সোশ্যাল মিডিয়াতে আছেই, তো আপনি ওখানে দেখবেন আপনি যা যা অভিযোগ করেছেন তার বিরুদ্ধে সেই অভিযোগগুলি কিন্তু এসেছে। নাও একটা গভর্নমেন্ট, মনে করেন আমি জার্নালিস্ট হিসেবে আমি কোথাও কোনো খবর পেলাম, আমি এটাকে পত্রিকায় ছেপে দিই যে অমুক দাবি করছে যে এখানে একটা মৃত্যু হয়েছে বা হত্যা হয়েছে। কিন্তু যখন একটা সরকারের একটা প্রতিষ্ঠান যখন কাউকে বলবে যে এই ঘটনায় তার মৃত্যু হয়েছে, তাকে কিন্তু অনেকগুলি ভেটিং এর প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। মানে সে ফ্রিলি একটা কথা বলে দিতে পারে না, সিস্টেম তাকে অ্যালাউ করে না। হুইচ এভার গভর্নমেন্ট ইউ স্ট্যাবলিশ, হুইচ এভার, ইভেন ইফ ইউ স্ট্যাবলিশ এ ইউএন ইনভেস্টিগেটর, সে কিন্তু যতক্ষণ ফরেন্সিক এবং আদার এভিডেন্স দিয়ে নিশ্চিত না হবে বিয়ন্ড ডাউট, ততক্ষণ বলবে না মৃত্যুটা কি কারণে হয়েছে। তারা সংশয়ের মধ্যেই থাকবে আনটিল তাদের হাতে প্রুফ আসে। তো এখানেও কিন্তু তাই হয়েছে। আপনি দেখেন পুলিশের তদন্তকারীদের কাছে তথ্য এসছে, তারা ডিসাইড করেছে এটাই রিলায়েবল, দে হ্যাভ অ্যাক্টেড। সো এটা কিন্তু এমন কোনো মানে দেরিতে হয়নি, কারণ পুলিশ বাহিনী তো এখন হাজারো রকম ঝামেলার মধ্যে আছে, মানে অনেক কিছু হ্যান্ডেল করতে হচ্ছে এই সময়টাতে। জি, যেহেতু হাজারো কিছু হ্যান্ডেল করতে হচ্ছে, কাজে এই যে আমরা দেখছি অনেক তো গ্রেফতার হলো, 11,000-এর কাছাকাছি একটা নাম্বার, হাজারো কিছু হ্যান্ডেল করছে, আবার এর মধ্যে আবার গ্রেফতারও হচ্ছে। ছাত্রদের যেটা অভিযোগ যে দিনের বেলায় সরকার বলছে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে বা বসতে চাচ্ছে বা সফট কর্নার, রাতের বেলা ব্লক রেড দিয়ে আবার তাদেরকে নাকি ধরপাকড় করা হচ্ছে। ছাত্রদের এই অভিযোগটা কতখানি সত্য? আর সত্য যদি হয় তাহলে কেন এরকম করে অ্যারেস্ট করা হচ্ছে? না ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, আই এম ভেরি হ্যাপি যে আপনি এই প্রশ্নগুলো তুলতেছেন। নাম্বার 1, অ্যারেস্টগুলি সত্য, কিন্তু ডেসক্রিপশনটা পুরোপুরি কারেক্ট না। যে ব্লক রেড দিয়ে ছাত্র অ্যারেস্ট করার জন্য কেউ যায়নি, কিন্তু অ্যারেস্টের মধ্যে ছাত্র এসেছে। এবং আপনি যদি দেখেন, আপনিই বলছেন 11,000 অ্যারেস্ট, এর মধ্যে ছাত্র কতজন পাওয়া গেল? খুব বেশি না কিন্তু। সো আমাকে বুঝতে হবে যে রিসার্চ টিমের কাছ থেকে আমি ছাত্রের নাম্বারটা একটু জেনে নিন। এর মধ্যে 78 জন বা তার বেশি যারা এইচএসসি পরীক্ষার্থী অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। নাও আপনি যদি বিবেচনা করেন যে আপনাকে তো ক্রিমিনালসও ধরতে হবে, এখন আপনি কি পৃথিবীর কোথাও, আপনি আমাকে এটাও রিসার্চ টিমকে বলেন একটু ইন্টারনেটে সার্চ দিয়ে বের করতে, যে পৃথিবীর কোথাও প্রিসিশন অ্যারেস্ট বলতে কিছু আছে কিনা, যে আপনি যে অ্যাকচুয়াল অপরাধী আপনি কেবল তাকে অ্যারেস্ট করবেন। ইজ ইট এ পসিবিলিটি? পৃথিবীতে কি এরকম হয় না? কি হয়, আপনি ধরেন পুলিশ একটা ধারণা পেল যে কলাবাগান এলাকায়, কথার কথা, এখানে এই বাড়িগুলির মধ্যে একজন সাসপেক্ট এসছে। এখন এই একজনকে বার করতে অন্তত 10 জনকে পিক করতে হয়, তারপরে কথাবার্তা বললে বোঝা যায় যে সন্দেহভাজন একজনকে, নাম্বার 1। কিন্তু তাদের হিসাবের বাইরেও হয়তো আরো 3 জন পাওয়া যায়, পুলিশ তখন ছেড়ে দেয়। আপনি বললেন না এখন গ্রেফতার দাঁড়িয়েছে 11,000, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি সাংবাদিক হিসেবে বলছি, নট এজ এ প্রেস সেক্রেটারি। আমি আসলে মোস্ট অফ দি টাইম এখানে প্রেস সেক্রেটারি হিসেবে কিছু বলছি না। দেখেন আমরা না একটু নাইমুল খান উত্তরটা আসলে প্রেস সেক্রেটারি হিসেবেই চাচ্ছি, কারণ অনেক প্রশ্ন তো আসলে সবাই জানতে চায়, এবং আপনি যেহেতু প্রধানমন্ত্রীর আশেপাশে থাকেন, আমরা চাই যে আমাদের কিছু বার্তা, আমি সেই প্রশ্নগুলোই করছি যেটা জনগণ জানতে চায়, বার্তা তাকে পৌঁছে দেন, এবং তিনি কি ভাবছেন সেটাও আমাদেরকে একটু শেয়ার করেন। আপনার যখনই সেরকম প্রশ্ন হবে আমি সেখানে যাব, কিন্তু কতগুলি জিনিস আছে যে আপনি প্রশ্ন করছেন একটা সিম্পল ইনফরমেশন যেটার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক নাই। প্রধানমন্ত্রী তো প্রতিটি জিনিস সরাসরি তদারক করেন না, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সুতরাং এটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জবাব দেওয়ার ব্যাপার না। আমি ইনফরমেশনটা যথাযথ সোর্স থেকে জার্নালিস্টিক ইনকোয়ারি দিয়ে, আমাকে অফিসিয়াল স্ট্যাটাসে জানতে হয় না ভাই। আমরা তো সোর্স ডেভেলপ করি করে এইভাবে আমাদের বয়স হয়েছে, সুতরাং আমাদের সোর্সেসও বেশি হয়েছে। আমি তো ভাই গত মাসের 5 তারিখ থেকে না প্রেস সেক্রেটারি, তার আগে তো আমি আগের দিন পর্যন্ত তো আই ওয়াজ ফাংশনিং এজ এ জার্নালিস্ট। তো যাই হোক, কথা সময় নষ্ট না করে আমরা বলি, আমাদের জার্নালিজমের একটা বৈশিষ্ট্য হলো আমরা প্রতিদিন যদি এরকম অ্যারেস্ট হয়, অ্যারেস্টের একটা ফিগার নিউজ করি। এখন আপনাকে আমি প্রশ্ন করি, আপনার এই টেলিভিশনে এরপরের দিন যে কিছু ছেলে মেয়েকে ছেড়ে দেওয়া হলো, এটা নিউজ হয়, সেই সংখ্যাও দিচ্ছে না। আমি আবার বলি, আপনি কবে থেকে দিচ্ছেন আমি আবারও বলি, ছেড়ে দেওয়ার সংখ্যাগুলি আমাদের এখানে জেনারেলি নিউজ হয় না, এটা আমি জেনেই বলছি, দায়িত্ব নিয়ে বলছি। এর ফলে কি হয়, কিউমুলেটিভ ফিগারটা, কারণ
আপনি ওই 11,000 যেটা বলছেন 11,000 কিন্তু একটা কিউমুলেটিভ ফিগার অ্যারেস্টেড, যদি এটা সঠিক যোগ হয়ে থাকে যে কয়দিন কবে অ্যারেস্ট হয়েছে, কিন্তু এটা থেকে কিন্তু ইতিমধ্যে যদি 78 জনও কমে থাকে, কথার কথা এই 78 জন মাইনাস হওয়ার কথা। জি নাজমুল ইসলাম খান, যদি একজন কিশোরও বাড়ি থেকে গিয়ে তার মোবাইল চেক করে বাবা মার সামনে থেকে আটক করে নিয়ে আসা হয়, সেটা কি স্বাধীন বাংলাদেশে হওয়া উচিত? আমি আবারও বলি, স্বাধীন বাংলাদেশে এটা অবশ্যই হওয়া উচিত না। মোবাইল চেক করে, জি। না মোবাইল চেক করে, কিন্তু আমি আবারও বলছি যে ফরেনসিক এভিডেন্সে মোবাইল বিকামস এ ভেরি ইম্পর্টেন্ট টুল। সারা দুনিয়াতেই আপনার ধরেন যে কোনো একটা তদন্তে আজকাল এনিওয়্যার ইন দি ওয়ার্ল্ড তাকে যদি আটক করে, তার মোবাইল, তার ল্যাপটপ এগুলিও কিন্তু আটক করে সার্চ করবে লিগ্যাল প্রসেসে। এটা লিগ্যাল প্রসেসে। নাজমুল ইসলাম খান, আপনি যখন সাংবাদিকতা শুরু করেছেন সেই সময় আমার জন্ম, আমি আপনার কাছ থেকে বিষয়টা শিখতেই চাই। আমি যতদূর জানি এটা চেক করা যায় মামলা হলে, আদালতে উঠলে। এটা কি পুলিশ রাতের বেলা কারো বাসায় কি মোবাইল দেখতে পারে, পার্সোনাল মোবাইল? মানে আমি আবারও বলি, এখন আমাদের কনসার্ন হচ্ছে মৃত্যু, আমাদের কনসার্ন হচ্ছে মানে মানুষ আহত হচ্ছে। এখন ওই জায়গাটাতে আপনি যখন লিমিট করে দিবেন ডিউরিং অ্যাকশন, সে কিন্তু এখানে একটা দুর্বৃত্তকে ধরতে চাচ্ছে। এখন ওয়ান অফ দি ইজিয়েস্ট ওয়ে টু আইডেন্টিফাই ইজ তার মোবাইলটাতে কিছু পাওয়া যায় কিনা। নাও আপনি এখানে হয়তো তার মানে একটা উচ্চতর ন্যায় বোধের আলোচনা এখানে চলে আসতেছে, যেটা আমি আপনার সাথে একমত করি। আমি আসলে আইন বুঝতে চাচ্ছি। আমি আবারও বলি, আইন কিন্তু এরকম না। যেমন আইন বলে আমি একজনকে মারতে পারবো না, কিন্তু আরেকটা আইনি বলে আমার জীবন রক্ষা করার জন্য আমি আঘাত করতে পারবো, যদি এটা আমার জীবন রক্ষার প্রশ্ন আসে। অথবা পুলিশের ক্ষেত্রে অন্যের, ধরেন আপনার উপরে একটা আঘাত আসার আশঙ্কা সে দেখছে, তখন কিন্তু আপনাকে বাঁচানোর জন্য আরেকজনকে তার ফায়ার করার প্রয়োজন হতে পারে। সুতরাং আইন কিন্তু এক মানে এটাও আইনি বলে, আমাকে বাঁচাতে যে ফায়ার করতে হবে সেটাও আইনেই বলা আছে। জি নাজমুল ইসলাম খান, আমরা বরঞ্চ ওই আলোচনাটাই আসি। কোটা আন্দোলনকারীদের সাথে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের দরজা খোলা, তিনি বলেছেন চাইলে তারা অভিভাবকদের নিয়ে আসতে পারে। আপনার কি মনে হয়, যেই শিক্ষার্থীরা আজকে অভিভাবকদের নিয়ে পথে নেমেছে এবং পথ থেকে তারা শহীদ মিনারে গিয়ে জড়ো হয়েছে, গণভবনের দরজা এখন পুরোটা খুলে রাখলেও কি তারা আসলে গণভবনে যাবেন না প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে? প্রথম কথা হলো, আপনি যদি আমাকে বলেন যে তারা কি যাওয়া উচিত, আমি বলবো যে যাওয়া উচিত। কেন যাওয়া উচিত? যখন যুদ্ধ চলে তখনও কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা চলে এবং দুই পক্ষ আলোচনা করে, যখন মাঠে যুদ্ধ চলছে। সো এটা তো যুদ্ধও না, অ্যাটলিস্ট ওই রকম। সুতরাং আমি মনে করি তারা বা তাদের পক্ষে তাদের শুধু প্যারেন্টসরাও আসতে পারে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসতে পারে, তারা আপনার কাছে আসতে পারে। তারা হয়তো যোগাযোগ করতে চায় যে তারা আরো বিচার চায়, মনে করেন তাদের আরো দাবি আছে, এটা কথা বলার জন্য লাগবে না, আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, আমি তাদের সাথে যোগাযোগের জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রী কিন্তু এটা লিমিট করেন নাই। এনিওয়ান, আই ক্যান প্রমিস ইউ, আপনিও যদি মধ্যস্থতা করেন যে তাদের কিছু দাবি আছে, এখন এই দাবিগুলিরও অবসান হওয়া দরকার বা সমাধান হওয়া দরকার, আই এম রেডি টু ফেসিলিটেট যে এটা প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে। যদি কেউ যদি সংঘবদ্ধ হয়েও আসে যে তাদের এই দাবিনামা দে ওয়ান্ট টু রিড আউট বিফোর দি প্রাইম মিনিস্টার, এটা হইতে পারে। শি হ্যাজ ওয়েলকাম। এখন কথাটা হলো, এই ওয়েলকাম তারা গ্রহণ করবে কিনা সেটা তো আমি জানি না, কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, আমারও যোগাযোগ দিয়ে, যে আপনারা আসেন, আপনাদের পক্ষে কেউ আসুক, এইভাবে কোনো না কোনো ভাবে হইতে পারবে। আর ইন দি মিন টাইম দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন যে তদন্ত হবে, এটা কিন্তু আজকে ডিক্লেয়ার করেন নাই। কেউ দাবি করার আগে উনি একটা জুডিশিয়াল তদন্ত কমিশন গঠন করেছেন much before anybody actually claimed that, তারা ডিমান্ড করার আগে উনি করেছেন। এরপরে যেটা করেছেন, উনি যখন ঘটনাটা একটু বেশি বিস্তৃত হয়ে গেল, উনি এই কমিশনের মেম্বার একজনের পরিবর্তে 3 জন করেছেন এবং তাদের টিওয়ারটাও আরো এক্সপান্ড করে দিয়েছেন। সো আমার যেটা মনে হয় যে এখানে একটা ইতিবাচক ডায়ালগের সুযোগ আছে। কেউ নিবে কিনা এটার আমি তাদের পক্ষ থেকে রেসপন্ড করতে পারবো। জি, কেউ নিবে কিনা প্রশ্ন হচ্ছে, ওরা কিন্তু এক দফা ঘোষণাপত্র করেই ফেলেছে, ওরা মনে হয় না নিবে। আমার কাছে যে ঘোষণাপত্রটি আছে আমি একটু পড়ে শোনাই কি আছে। যেহেতু বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়েছে, নারী, শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিক কেউ এই গণহত্যা থেকে রেহাই পাননি। যেহেতু সরকারি হত্যাযোগ্যের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র জনতাকে গ্রেফতার ও নির্যাতন করছে, যেহেতু সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযোগ্য সংগঠন করেছে, যেহেতু ছাত্র, শিক্ষক, শ্রমিক, মজুর সহ আপামর জনগণ মনে করছে এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয়, সেহেতু আমরা বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি। একই সাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এখন কি হবে? না এখন কি হবে তো দেখা যাবে। এটা তো তাদের দাবি, তারা এই দাবি অনেক কিছু করতে পারে। তারা এই দাবি নিয়ে আলাপ আলোচনা করে এই দাবিও রিভাইজড হতে পারে। নাম্বার 1, ইফ দে আর কনভিন্স পৃথিবীর কোনো কিছু স্ট্যাটিক না। নাম্বার 2, যে সরকারও এই জায়গাটাতে কিভাবে তাদের সাথে নেগোশিয়েট করতে পারে সেটাও চেষ্টা করবে। এখন এটা তো এখানে নানান রকম পক্ষ আছে, যে যার মতো করে ইতিবাচক, কেউ নেতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবে। এখানে নেতিবাচক ভূমিকা রাখার জন্যও এলিমেন্টস আছে, আবার ইতিবাচক ভূমিকা রাখার জন্য এলিমেন্টস আছে। মানে আমি এটা নিশ্চয়তার সাথে বলছি। এখন ইতিবাচক এলিমেন্টের ওরা লিডারশিপে থাকবে না নেতিবাচকরা থাকবে, এটা তো দেখার বিষয়, ওভার টাইম দেখার বিষয়। একটা সিস্টেমের মধ্যে একটা ঘটনা প্রবাহ, কিছু অন্যায়, অনেকগুলি মৃত্যু, এর জন্য একটা রাজনৈতিক দাবিতে চলে যাওয়া কিন্তু স্বাভাবিক না। এটা স্বাভাবিক নয়, কিন্তু এটা হইতে পারে। কেউ যদি উইশ করে এটা হতে পারে, কেউ যদি সিদ্ধান্ত নেয় এটা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কারণ এটা তো তাদের ফ্রি উইল, তারা কি ডিমান্ড করবে। সুতরাং এখন এটা তাদেরও রেসপন্সিবিলিটি, তাদেরও রাষ্ট্র, সমাজ, জনস্বার্থ, দেশের স্বার্থ অনেক কিছু বিবেচনা করে পুনর্মূল্যায়নের সুযোগ আছে। পৃথিবীর বহু দাবি পুনর্মূল্যায়নে, নেগোসিয়েশনে এটা ভিন্ন রূপ ধারণ করে। আপনি কি মনে করেন এখন যে অবস্থায় এসে পৌঁছেছে পরিস্থিতি, পুনর্মূল্যায়ন করার সুযোগ আছে কিনা? আমি কিছু প্রশ্ন আপনাকে পড়ে শোনাই। এটি জোবাইদ আহসান নামে একজন লেখক ফেসবুকে কিছু প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলো আমি এই কারণে করছি যে আমি ঘুরে ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্নগুলোই পাচ্ছি আর কি। তিনি যেটা বলেছেন, এই আন্দোলনের শুরু থেকেই আপনারা একের পর এক ভুল ডিসিশন নিয়েছেন, রাইট ডিসিশন নিতে দেরি করেছেন। সাইদের খুনি পুলিশদের আজ সাময়িক বরখাস্ত করলেন, এতদিন কেন লাগলো? গ্রেপ্তারকৃত ছাত্রদের আজ ছেড়ে দিতে বলছেন, তাহলে গ্রেপ্তার কেন করতে গিয়েছিলেন? মিডিয়া কেন এত বড় একটা ইভেন্ট এখনো লাইভ দেখাতে পারে না? এতে লাভ হয়েছে কি? নেট বন্ধ করে দিয়ে কোনো লাভ হয়েছিল? থামাতে পেরেছেন? এসব 90-80 দশকের পলিটিক্যাল মুভ দিয়ে এখনকার জেনারেশনকে মোকাবেলা করা যায় না। আপনারা এটা জানেন না? আপনারা আজ একদিকে আলোচনার জন্য দরজা খুলে দিচ্ছেন, অন্যদিকে গুলি চালাচ্ছেন। কুমিল্লায় গতকাল চালিয়েছেন, উত্তরায়, খুলনায়। এভাবে দরজা খুলে দিয়ে লাভ হবে মনে করেন? তারা কি আলোচনায় আসবে যখন আপনাদের হাতে নেগোসিয়েশন টুলস বলে আর কিছুই অবশিষ্ট নাই? মনে রাখবেন, হেরে গেলেও ফিরে আসার সম্ভাবনা থাকে, ধ্বংস হয়ে আর গেলে থাকে না। এখন আপনি অনেকগুলি প্রশ্ন তুলেছেন, এটা আমার মনে রেখে রেসপন্ড করাও খুব ডিফিকাল্ট, বাট আপনি নিশ্চয়ই জিসটা বুঝতে পেরেছেন। জিসটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। না, জিসটা বুঝতে পেরেছি, কিন্তু এখানে তো মিসআন্ডারস্ট্যান্ডিং এর অভাব আছে এখানে। আচ্ছা, অবশ্যই আছে। একটু ভুলগুলো ধরে ভুলগুলি তাহলে আপনি আবার রিপিট করেন। আচ্ছা, উনি যেটা বলতে চেয়েছেন, সাইদের খুনি পুলিশদের আজ সাময়িক বরখাস্ত করলেন কেন? এতদিন কেন লাগলো? এখনই কেন না? কারণ রাষ্ট্র বা সরকার একটা ডিউ প্রসেস করতে হয়, মানে এটা তদন্ত এবং এটা নিশ্চিত হওয়ার পর, যেমন প্রাইভেট একজন সিটিজেন বলে ফেলতে পারে উনি মারা গেছে, কিন্তু রাষ্ট্র এটা মারা যাওয়ার কথাটা বলতে তাকে অনেকগুলি যেটা বলে ফরেনসিক প্রসেস ফলো করতে হয়। খান তদন্ত ছাড়া একজন কিশোরকে ধরা যায় আর একজন পুলিশকে, ভিডিওটা তো দেখেছে অনেকে, পুলিশকে জিজ্ঞাসাবাদ করে যায়। আমিও দেখেছি, ভিডিও থেকে কোনো ফরেনসিক এভিডেন্স হয় না এক্স্যাক্টলি তার তাহলে ওই ছেলেটার বিরুদ্ধে কি অভিযোগ ছিল, ওকে কেন খপ করে ধরে নিয়ে গেল? এই জায়গাটাতে আপনি প্রশ্নটা করছেন, যে প্রশ্নটা একজন পুলিশ কর্তাকে করার কথা, কারণ হলো এতটা ডিটেইল জিনিস তো আমার জানার কথা না। এটা আপনি যদি এটা ধারণা করেন যে এটা প্রেস সেক্রেটারি সবকিছু মেমোরাইজ করে ভেরি স্পেসিফিক জবাব দিবে, এটা খুবই মুশকিল। কিন্তু আমি এটুকু বলতে পারি, একটা ডিউ প্রসেস আছে, কিন্তু সরকার প্রসেসটা অ্যাভয়েড করে কোনো কিছু ডিক্লেয়ার করতে পারে। তো সেনসিটিভ একটা ইস্যু, সেটাকে আরো ওয়েল হ্যান্ডেল করা যেত কিনা? শুনুন, এইরকম জিনিস সব সময় প্রিসাইজলি করা যায় না, এটা বলা যত সহজ, করা তত সহজ না। বাট আমি আবার বলছি, এখানে আপনারা দেখছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়েই করা হচ্ছে। আপনি বাংলাদেশের ইতিহাসে কোনোদিন দেখাতে পারবেন না এইরকম একটা ঘটনা, এর আগের সরকার, পূর্ববর্তী সরকার, এর আগের কোনো কেউ এত তাড়াতাড়ি রেসপন্ড করেছে এবং ডিসিশন দিয়েছে। আপনি যদি দেখেন যে মৃত্যু সংখ্যা বেসরকারি হিসাবে, যেখানে ধরেন প্রথম আলোর হিসাবে যেই তারিখ পর্যন্ত 210, আমাদের সরকারি হিসাব তার কয়েকদিন আগে পর্যন্ত 150। এই যে ডিফারেন্সটা, এটা ইতিহাসে এত ক্লোজ কোন সরকারি ফিগার হয় না। আমি এইটুকু বলছি এই জন্য যে এইবার সরকারের বা পুলিশ ডিপার্টমেন্টের জনস্বার্থের রেসপন্স গুলো অন্য যে কোনো সময়ের চাইতে ফাস্টার, ক্রেডিবল এন্ড আমি বলবো যে এক্সট্রাঅর্ডিনারি তারা কাজ করেছে। সুতরাং এই যে প্রোগ্রেসটা হয়েছে, আমাদেরকে তো সেটাও হালকা হইলেও এপ্রিশিয়েট করতে হবে। কারণ আপনি যখন বলবেন, আপনি যখন জার্নালিজম করবেন, আপনি ব্যাকগ্রাউন্ডে যাবেন, আপনি বলবেন সিমিলার কেসে অমুক সালে বাংলাদেশের ইতিহাসে যদি সরকারি হিসাব ধরিয়ে 150 জন মানুষ কোন আন্দোলনে এত কম সময়ে কখনোই নিহত হয়নি, আপনি জানেন সেটা। তার মধ্যে আসলে
প্রেজ করা বা এত দ্রুত কথা বলা, সেগুলোর জন্য আপনি কি করে আশা করেন যে জনগণ করবে বা কোনো সাংবাদিক করবে? আমি সেটা জানি না। খুব দ্রুত জনগণের কথা বলবেন না এখানে, আমি জনগণকে এই দায়িত্ব দেইনি। আমি বলি যে সাংবাদিকের একই রকম এথিক্যাল প্রমিসেস আছে, আপনাকে অবশ্যই তুলনা করতে হবে যে এইরকম একটা দিন আপনি যখন দেখাচ্ছেন একজন কেউ পুলিশ একজন পথচারীকে মারছে কিংবা আন্দোলনকারীকে মারছে, আপনি ইকুয়ালি আপনি দেখাবেন না যে কোনো একজন সন্ত্রাসী পুলিশকে মারছে, পুলিশকে মেরে ঝুলিয়ে রাখছে। আপনি যত সহজে একজন আন্দোলনকারীর মৃত্যুর কথা বলছেন, তার চেয়ে অন্তত একটু ডিফিকাল্টি নিলেও তো একজন ছাত্র বা ছাত্রলীগ কর্মীকে যখন একটা উঁচু বিল্ডিং থেকে ফেলে মারা হচ্ছে, এইটা হাইলাইটেড হচ্ছে না। আমার কথাটা তো নানান রকম। আমি আবারও বলি, সাইদের মৃত্যু সহ প্রতিটি মৃত্যুর জন্য আমি লজ্জিত। আমি লজ্জিত প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে না, আমি লজ্জিত। আমি একজন ভেটারেন, আমাদের সময়কালে এইরকম দুর্ঘটনা ঘটলো, এরকম মৃত্যু ঘটলো, বাট আমরা কিন্তু হাইলাইট করছি না। এই সাইদের একই সময়ে আমাদের সায়েন্স ল্যাবরেটরির সামনে কিন্তু একটা সাধারণ সম্ভবত ওই যে রাস্তায় ফুটপাতে বিক্রি করে ওইরকম একজনের মৃত্যু হয়। এটা নিয়ে কিন্তু আমি মিডিয়াতে ওইরকম উচ্চবাচ্য দেখি না, কারণ সে স্টুডেন্ট না, সে মার্জিনালাইজড একটা মানুষ। সে ওই অর্থে তাকে কে মারলো, কিভাবে মারা গেল, এটা মিডিয়াতে তেমন আসছে না। আমার কাছে আছে, আমি অনুষ্ঠানের পরে আপনাকে দিয়ে দেবো যে এই মানুষটা নিয়ে কেন আমরা কথা বলি না। কারণ হলো হি ইজ নট এ স্টুডেন্ট, নাম্বার ওয়ান। কারণ হলো যে এটা আমরা স্টুডেন্টদের আন্দোলন দেখছি বলে পুলিশের মৃত্যু আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমরা স্টুডেন্টদের আন্দোলন দেখছি বলে এখানে ছাত্রলীগ যেহেতু এখানে অপোজিং ফোর্স হিসেবে দেখা হচ্ছে, এই জন্য ছাত্রলীগের একজন মৃত্যু এটা কিন্তু এখানে কারোর সিম্পেথি, অথবা আমি সিম্পেথিও বলবো না, কভারেজ পাচ্ছে না। ছাত্রলীগের যে মেয়েগুলিকে মুখে টেপ লাগিয়ে পিলারের সাথে বেঁধে অপমান করা হলো, এটা আমাদের মিডিয়া কতটুকু করেছে? বাট এগেইন আমি কিন্তু এইগুলি 150 জন অথবা 210 জন এই মৃত্যুর সাথে তুলনা করছি না। আমি তুলনা করছি ইন অ্যাকর্ডেন্স টু ইম্পর্টেন্স। একটা সময় গিয়ে তো এই স্টোরিগুলিও তো আসার কথা। গুরুত্বে মৃত্যুকেই আপনি উপরে রাখবেন। প্রতিটি মৃত্যুই আসলে লজ্জার, কষ্টের, শোকের। কোন মৃত্যুই কখনো কোনোটার চেয়ে কোনোটা প্রায়োরিটাইজ করা যায় না। নিশ্চয়ই নাইমুল ইসলাম খান আরো কথা বলেছি। না আপনি বলেননি, আমি তো প্রায়োরিটাইজ করা যায় না। আমি বলছি যে ওই মৃত্যুটা তো কোনো কিছুতে আসলো না মিডিয়ায়। কেন আমাদের মেইনস্ট্রিম মিডিয়া ছাত্রলীগের ওই ছেলেটাকে যে উপর থেকে ফেলে মারা হলো, এইটা হাইলাইটেড হচ্ছে না কেন? এটা গণমাধ্যমে এসেছে নাইমুল ইসলাম খান। গণমাধ্যমে এসে আপনি আমাকে তুলনামূলকভাবে দেখান। আমি অনুষ্ঠানে বলে গেলাম, আপনার কি অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে? না, অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে না, কিন্তু একটা বিরতি নেওয়ার জন্য প্রডিউসার বলছে। আমি বিরতি নিয়ে এসে ফিরে আলোচনা করছি। যাচ্ছি বিরতিতে। দেখছেন রাজনীতি। আমাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান আছেন। নাইমুল ইসলাম খান, আমি আজকে একটু পেছনের দিকগুলো পড়ার চেষ্টা করছিলাম। 1 জুলাই সোমবার ছিল, সেটা নাহিদ ইসলাম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তিনি বললেন যে 4 জুলাইয়ের মধ্যে আইনিভাবে আমাদের দাবি চূড়ান্ত সুরাহা করতে হবে। 21 জুলাই রায় হয়েছে, এই 1 জুলাই আর 21 জুলাইয়ের মধ্যে অনেক কিছু হয়ে গেছে। ওরা কিন্তু আলটিমেটাম দিয়েছিল যে 4 জুলাইয়ের মধ্যে আইনিভাবে আমাদের দাবি চূড়ান্ত সুরাহা করতে হবে। মাঝখানে কি মনে হয় না আপনার যে অনেকগুলো সিদ্ধান্ত আসলে ভুল হয়েছে? আমি আপনাকে বলি, ভুল হলো একটা ব্যাখ্যা, এটা একটা ওপিনিয়ন। ভুল কিন্তু তথ্য না। আপনি যখন একটা জিনিসকে ভুল বলবেন, এটা তথ্য নাও হতে পারে। যেমন আমি বলি, আপনি এটা 1 জুলাই থেকে 21 জুলাই বলছেন, আমারও কিন্তু একটা ধারণা আছে। এই কোটা আন্দোলন কিন্তু 18 সালেও হয়েছিল। 18 সালেও কয়েক মাস ব্যাপী আন্দোলনের পর আন্দোলনে কি হয়েছে? বিরোধ হয়েছে, মারামারি হয়েছে, আহত হয়েছে, হাসপাতালে গেছে, কিছু অ্যারেস্টও হয়েছে, কিন্তু একটা মানুষও মারা যায় নাই, কিন্তু এটা রিজলভ হয়েছে। এবারও কিন্তু প্রবলেমটা শুরু হলো কোথায় ভাই? শুরু হলো 5ই জুন, যখন কোর্টে কোনো একটা পক্ষ গেল। ইট ওয়াজ নট দি গভর্নমেন্ট, সো প্রবলেম ওয়াজ নট ক্রিয়েটেড বাই এনি গভর্নমেন্ট ডিসিশন। এটা গেল কোর্ট, গভর্নমেন্টের 18 সালের সিদ্ধান্তটাকে করে দিল, বাতিল করে দিল। বাতিল করে দিতে কি হইলো? আমাদের কোটা ছিল না, আবার কোটার প্রত্যাবর্তন হইলো থিওরিটিক্যালি। আমি কেন থিওরিটিক্যালি বললাম? কারণ এটা যতক্ষণ নতুন অ্যাপয়েন্টমেন্ট না হবে, এটার অ্যাপ্লিকেশন হচ্ছে না। তারপরে কিন্তু 10ই জুলাই সরকার আপিল করলো, এবং আপিল করার সঙ্গে সঙ্গে কিন্তু আগের অর্ডারটা স্টে করে দেওয়া হলো। এখন আপনি বলেন তো, এই আগের অর্ডার, এই হাইকোর্টের অর্ডারটা স্টে করার অর্থ হইলো দেশে আবার কোটা ব্যবস্থা নাই, বিলোপ হয়ে গেল। এরপরে বিলোপ হইয়া
তারপরে অপেক্ষা করা যে ফাইনাল অর্ডারটা কি হবে, সেটার জন্য ছাত্রদের মানে আন্দোলনকারীদেরও ওইখানে কোর্টে গিয়ে তার প্রেজেন্ট করার, তার ভিউজ দেওয়ার সুযোগ ছিল। সেই জায়গাটাতে মাননীয় প্রধানমন্ত্রী আবদার করেছিলেন, আহ্বান করেছিলেন যে আপনারা ওই হিয়ারিং পর্যন্ত মানে স্থগিত রাখেন, অংশগ্রহণ করেন, এন্ড ইউ উইল বি স্যাটিসফাইড। ততক্ষণ পর্যন্ত কিন্তু 10 তারিখ পর্যন্ত কিন্তু একটিও মৃত্যু হয় নাই, অথচ তাদের দাবি প্রাথমিকভাবে মেনে নেওয়া হলো কোর্ট অর্ডারে। এরপরে তো হলো ফাইনাল একটা মানে অ্যাডজুডিকেশন হবে। তো এইটার জন্য কি মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে না? আমরা ইয়াং, কিন্তু এক্সপেকটেশন ফ্রম দি ইয়াং ছিল এই জন্য যে তারা লেখাপড়া করা, এবং অ্যাকর্ডিং টু ইউ এন্ড অলসো অ্যাকর্ডিং টু মি, অ্যাকর্ডিং টু মেনি অফ আস, দে আর স্মার্টার, দে আর এবল টু আন্ডারস্ট্যান্ড। তো তারপরে হয় নাই, এটা কেন হয় নাই আমি এই বিশ্লেষণে যাব। আমি একটু বলি, যেমন অবস্থাটা তো খারাপ হলো 15 জুলাই, তারপরে এই সময়টাতে 19 জুলাই পর্যন্ত, জি 19 জুলাই পর্যন্ত খুব খারাপ একটা অবস্থা ছিল। মানে ওরা কি করে আসলে ভরসা করবে? আমি শুরুতেই কিন্তু একটা কথা বলেছি, ওরা খুব স্ট্রেট ফরওয়ার্ড। দেখেন 13 জুলাই যখন আইমান সাদিক স্ট্যাটাস দিলেন, কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা, আমরা পরদিন সকালবেলা কি দেখলাম? 10 মিনিট স্কুলের 5 কোটি টাকার অনুদান বাতিল করে দেওয়া হয়েছে, সরকার করেছে। আইমান সাদিক এমন একটা ফিগার, এই যে জেন জি যে গ্রুপটাকে বলছি, তারা খুব ভীষণভাবে তাকে ফলো করে। ওরা কি দেখলো? ওদের কাছে কি বার্তাটা গেল? আমি আবারও বলি, আপনি তো বার্তার কথা বলছেন, তো বার্তা তো আইমান সাদিকরা এর আগেও বার্তা দিয়েছে। তাদের রিলেশনশিপ উইথ দি গভর্নমেন্ট তখন কি বার্তা দিত? এখন আপনি কেবল আজকের বার্তা দেখছেন, তাদের পূর্ববর্তী বার্তাটা যেহেতু আজকের বার্তা হয়তো আপনার বা আমাদের অনেকের মনোপুত, এই জন্য আমরা এটাকে এপ্রিসিয়েট করছি, কিন্তু তার পূর্ববর্তী বার্তা আমরা কিন্তু মনে রাখছি না এখানে। তো আমরা এটা কিন্তু করি আমরা বিভিন্ন ক্ষেত্রেই মানে এটা ইয়ে করি, মানে এটাকে বলে যে মানে ফ্র্যাক মানে ইয়ে করে দেখি, আলাদা করে দেখি। মানে না, আমি বলছি না বায়াস না, আমি বলছি যে এটা কম্পার্টমেন্টালাইজ করে দেখি, যে আমার পক্ষের গুলি আমি একভাবে দেখবো, বিপক্ষের গুলি। যার জন্য আমিও বলছি যে কাভারেজের সময় যে হত্যা, মৃত্যু কিন্তু গুরুত্ব পাচ্ছে না। কেন পাচ্ছে না? এটা ছাত্রলীগের মৃত্যু। হত্যা, মৃত্যু গুরুত্ব পাচ্ছে না কেন? সে রাস্তার পাশে হকার, এই জন্য গুরুত্ব পাচ্ছে না। এই নামটা মুখস্থ হয় নাই কারণ। সো দিস ইজ ইম্পর্টেন্ট। আমি আবারও বলি, আইমান সাদিকের ব্যাপারে আমার কোনো রিগ্রেটস নাই, কিন্তু আমার রিগ্রেটস আছে প্রতিটি অ্যারেস্টের ব্যাপারে, প্রতিটি নিগ্রহের ব্যাপারে, প্রতিটি আহতর ব্যাপারে। আপনি আহতদের হাসপাতালে যান, যারা চিকিৎসা নিচ্ছে, অনেক হাসপাতাল, আপনি গিয়ে দেখেন তো ওখানে স্টুডেন্ট কয়জন পাবেন আপনি? আমি কিন্তু এইটা আমি প্রেস সেক্রেটারি হিসেবে বলছি যে আমি তো প্রধানমন্ত্রীর সাথে সবগুলি হাসপাতালে আমিও গেছি। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকি নাই, আমি চেষ্টা করেছি আলাদা আলাদা করে নিজের মতো করে গিয়ে কথা বলতে, দেখতে ওরা কারা। ওরা দে আর নট স্টুডেন্টস, দে ওয়্যার আদার পিপল। আই উইল নট ডিফাইন দেম, কারণ আমার তো মুখস্থ নাই কে কি। কিন্তু আমি আপনাকে বলছি, যেমন 11,000 অ্যারেস্ট, এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ তো স্টুডেন্ট না, মানে এটার একটা অংশ স্টুডেন্ট। এখন এটা পৃথিবীতে কখনো এই রকম পরিস্থিতিতে প্রিসিশন অ্যারেস্ট হইতে পারে না, কারণ এটা সম্ভব না। আপনি একটা লোক মানে প্রকৃতই কালপ্রিট কিনা, এটা তো একদম কোর্ট প্রসেসের শেষে গিয়ে এস্টাবলিশড হয়। প্রথম দিকে কিছু র্যান্ডম হয়ে দ্রুততম সময়ে, আমি আবার বলি দ্রুততম সময়ে যতজনের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে যে তাদের আসলে সংস্রব নাই, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে কিনা। এই ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও যেহেতু সংখ্যাটা একটু বেশি, এটা প্রসেস করতেও সময় বেশি লাগছে, কারণ এটার জন্য তো আবার ডিসিশনের জন্য প্রপার লোক লাগবে, মানে তাদের সাথে কথা বলে বের করবে, যে কিছু লোক প্রথমেই বেরিয়ে যাবে যে না তারা আসলে তেমন কিছু না, তাদেরকে ছেড়ে দেওয়া, একটা প্রসেস করে ছেড়ে দিবে। কারণ এটা কিন্তু এরকম না যে আমার বাসায় একজনকে আমি ধরলাম, তারপরে আমি ইচ্ছা হলো মুহূর্তের মধ্যে ছেড়ে দিলাম। যেই মুহূর্তে সরকার ধরে, এটার একটা ডিউ প্রসেস করতে হয়, ছাড়ার আগে ডকুমেন্টেশন করতে হয়। এটা কিন্তু এরকম না ভাই যে আমি বললাম আর ছেড়ে দিলাম, বললাম আমি ধরলাম হয়, কিন্তু বললাম আর ছেড়ে দিলাম হয় না। ছেড়ে দিতে গেলেই একটা মানে ডিউ প্রসেস লাগবে। তো আমার মনে হয় যে আমরা সরকারকে অ্যাকাউন্টেবল করা জার্নালিজমের দায়িত্ব, পুলিশকে, এস্টাবলিশমেন্টকে অ্যাকাউন্টেবল করা, প্রশ্ন করা একটা জার্নালিজমের দায়িত্ব। এই দায়িত্ব পালনে আপনি যত আমাকে প্রশ্ন করবেন, সরকারের অন্যদেরকে প্রশ্ন করবেন, আমি এটা এপ্রিসিয়েট করতেই থাকবো। বরং আমার দুঃখ লাগবে যখন দেখা যাবে যে না, আপনারা কাউকে জিজ্ঞাসা না করে একটা স্টোরি করে ফেলছেন, যেখানে সরকারকে বা সরকারের বা কর্তৃপক্ষেও কাউকে জিজ্ঞাসা করা দরকার ছিল, অ্যাটলিস্ট ট্রাই করা দরকার ছিল সে কিছু বলে কিনা। এটা অনেক ক্ষেত্রে হয় নাই। কেন হয় নাই জানেন? হয় নাই এই জন্য যে জার্নালিস্টরা এত বেশি কিছু হ্যান্ডেল করতেছিল,
ততক্ষণ পুরো ডিউ প্রসেসটা, জার্নালিস্টিক ডিউ প্রসেসটাও ফলো করতে পারেনি। তো জার্নালিজম যেহেতু পারে নাই, সরকারও পারে নাই। এটা দিয়ে আমি কাটাকাটি করতেছি না, নিউট্রালাইজ করছি না। জার্নালিজম মাপ পেয়ে যাবে, কিন্তু সরকার মাপ পাবে না, তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। এই প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম যে সাংবাদিকরা এত কিছু হ্যান্ডেল করতে গিয়ে টুকটাক যদি ভুল করেও থাকে হয়তো জনগণ ক্ষমা করে দিবে, কিন্তু সরকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনি কি মনে করেন যে ধরপাকড়ের কথা আপনি বলছেন যে একটা প্রসেস আছে, অনেক মানুষকে ধরা হবে, তারপরে বিচার বিশ্লেষণ হয়ে করে কাউকে ছেড়ে দেওয়া হবে, যে একটু বেশি কাউকে ছেড়ে দেওয়া হবে, কাউকে রাখা হবে তথ্য প্রমাণের ভিত্তিতে, বা উইটনেস হিসেবে এত বড় আন্দোলন যখন চলছে তখন কি এইটা আসলে আপনি সাংবাদিক হিসেবে এই উত্তরটা দিবেন এইটা কি ঠিক একটা প্রক্রিয়া ছিল কিনা, এতে করে আন্দোলনকে আরো উস্কে দেওয়া হয়েছে কিনা, বা আন্দোলনটা এর কারণে আরো বেগবান হলো কিনা? আরেকটার সাথে আমি সম্পূর্ণ প্রশ্ন করতে চাই। আমি মনে করি প্রথম প্রশ্নটা তো আপনি নিশ্চয়ই বুঝেছেন, কিন্তু আরেকটা বলতে গেলে আমি ওটা ভুলে যাব। আমি মনে করিয়ে দেব। দ্বিতীয় প্রশ্নটা যেহেতু সময় নেই, এই প্রশ্নটা করতেই হবে। ডিবি অফিসের 6 সমন্বয়ককে নিয়ে যা হলো, স্বয়ং হাইকোর্ট যেটাকে মস্করা বললো, সেইটা আসলে আন্দোলনকারীদের যারা বৈষম্য বিরোধী আন্দোলন এখন করছে তাদেরকে আসলে অন্যদিকে আরো বেশি স্ফুলিঙ্গ, মানে বারুদের মধ্যে আরো বেশি ঘি ঢালা হলো। এটা তো আমার প্রশ্ন করার দরকারই ছিল না। ইট ওয়াজ রং। আপনি দেখেন, ইফ ইট ওয়াজ নট রং, তো ডিবির ওনাকে কি মানে অন্য জায়গায় বদলি করা হইতো, অ্যাকশন নেওয়া হইতো, যার জন্য ওনাকে কানতেও হয়েছে। উনি তো বিব্রত হয়েছে, কারণ এটা উনি একটা অ্যাক্ট করছে, এবং এটা উনি তো মানে রাইট ডিসিশন নেয় নাই। ইট ওয়াজ রং, হোয়াট এভার ইজ রং ইজ রং। তো এই প্রশ্নটা আমার করারই দরকার নেই, কারণ সরকার তো অ্যাক্ট করছে, এই সরকারের অ্যাকশনটাই প্রমাণ করে ইট ওয়াজ রং। ডিবি অফিস ইজ নট দি রাইট প্লেস যে কেউ ওইখানে গিয়ে বিবৃতি দিবে। ইট ওয়াজ রং। বেশ কয়েকদিন ধরে হলো সিম্পল কোশ্চেন, কিন্তু আচ্ছা যেহেতু সময় নেই, আমার প্রশ্ন একটা থাকলো অবশ্য, মানে বদলি করলেই আসলে কি বিষয়টা খতম হয়ে যায়? বদলি তো প্রাথমিক জিনিস ভাইয়া, আমাদের তো তদন্ত এবং পরবর্তী কার্যক্রম রয়েই গেল। বদলিটা হলো তাৎক্ষণিক, কারণ কোন একজন সরকারি কর্মকর্তাকে কোনো কিছু প্রাইমা ফেসি আইদার বদলি অথবা পুলিশের ক্ষেত্রে ক্লোজ অথবা মানে সাসপেনশন, এর বেশি তো আপনি করতেও পারেন না। 18 জুলাই সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন রাজপথ থেকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এখন যে অবস্থানে আন্দোলন দাঁড়িয়ে, রাজপথে মোকাবেলা করার পরিস্থিতি কি আছে কিনা? আমি ওবায়দুল কাদেরের বিষয়ে তো এটা তো একটা পার্টিগত, আমি কিন্তু পার্টির কেউ না। আমি শুধু আমি বলছি না, আমি রেসপন্ড করব, কিন্তু নট ফ্রম দি পার্টি পয়েন্ট অফ ভিউ। আমি এটাই বলছি। প্রথম কথা হচ্ছে যে যদি হয় মোকাবেলার প্রশ্ন, এই মোকাবেলার প্রশ্নটা, শব্দটা আমার কাছে মানে ভালো লাগছে না। কিন্তু আপনি যদি বলেন যে রাজনীতির যখন প্রশ্ন, রাজনীতির প্রশ্ন আসলে আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি, এমনকি ছাত্রলীগও, তারা তাদের রাজনৈতিক ভূমিকা তো রাখতে তারাও অধিকার রাখে। মনে করেন আমি দাবি করছি যে আমরা মানে বলবো একটা নির্দিষ্ট মানে পলিটিক্যাল দাবি, ধরেন ঠিক আছে যে মানে অমুক মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এখন পলিটিক্যাল পার্টি বলতে পারে যে না, আমরা তার মানে সে তাকে কন্টিনিউ করার দাবি। এইটা তো ইউ ক্যান নট স্টপ, যার যার পলিটিক্যাল স্ট্যান্ড। কিন্তু যেটা করার ক্ষমতা মানে আমি দায়িত্বশীল না, সেটা হচ্ছে এটারে মোকাবেলা করা, অর্থে ক্ল্যাশ সিচুয়েশন এনকারেজ করা। এটা যদি ওইটার মিনিং হয়ে থাকে, তাহলে ক্ল্যাশ করার জন্য তো কেউ উৎসাহ দিতে পারে না, একটা দায়িত্বশীল মানুষ দিতে পারে না। সুতরাং আমি মনে করি, কিন্তু আমি স্পষ্টত বলি, যার যার রাজনৈতিক অবস্থান ক্লিয়ার করা। আমি একটা আন্দোলন করব, এই আন্দোলনের ভিন্ন পক্ষ একটা থাকবে, তাদেরও মত প্রকাশের অধিকার আছে, যতক্ষণ তারা শৃঙ্খলা, শান্তি এবং পিসফুল থাকবে। মানে উভয় পক্ষেরই কিন্তু দায়িত্ব পিসফুল থাকে। কিন্তু আপনি একটা প্রশ্ন করেছিলেন, সেটা জবাব নেওয়া হয়নি, আপনি ভুলে গেছেন। ওই যে প্রশ্নটা ছিল যে মানে একটা পিসফুল প্রটেস্টের বিষয়ে সরকারের অ্যাকশন। এখন কথা হলো, আপনি বলছেন পিসফুল। না, আমি পিসফুল বলিনি, আমি বলছি আন্দোলনের এই পর্যায়ে। না, আন্দোলনের আপনি তো বলছেন, সরি আমি এবার ঠিকই আন্দোলন। এখন আপনি যেটাকে আন্দোলন বলছেন, আমাদের দৃষ্টিতে ওই আন্দোলনের মধ্যে অশান্তি সৃষ্টিকারী অনেকে ঢুকেছে। আমি আন্দোলনকারীদের কথা বলছি না, প্রকৃত আন্দোলনকারী আর আন্দোলনের সুবিধা নিয়ে অন্য কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেকে যুক্ত হয়েছে, এবং তারা কিন্তু প্রত্যেকে এক মতের, এক ধারণার, এক রাজনীতির অনুসারীও না। আপনি এখন দেখবেন ইসলাম প্রতিষ্ঠার জন্য মানুষ এখানে আসতেছে, তারা আপনি ফেসবুকে এগুলি পাবেন। আপনি এখানে দেখবেন শেখ হাসিনার পতন, নতুন সরকার গঠন, ওই যে দাবির কথা বললেন, এগুলি তো বিভিন্ন জনের পুরনো, অতি পুরনো স্ট্যান্ড, যেটা এখানে এসে আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরেন রাষ্ট্রকে ট্যাক্স দিবেন না,
ইত্যাদি ইত্যাদি কতগুলি দাবি এসছে না? আপনার কি স্মরণে হয় এই দাবিটা কিছুদিন আগে কে করেছিল? জি, So, মনে আছে। এটা কি আমরা নিউজ করার সময় বলি যে সিমিলার দাবি আমরা নির্বাচনের আগে অমুকের আহ্বান থেকে পেয়েছিলাম? তাইলে তো জার্নালিস্টিক রিলেশনশিপ স্ট্যাবলিশড হইতো যে আজকে ওনারা করছেন, কিছুদিন আগে তারেক রহমান যে করেছিলেন। আমি তারেক রহমানের নামটি আপনি যেহেতু বললেন যে নির্বাচনের আগে এই অসহযোগের আন্দোলনের ডাক দিয়েছিলেন। ডাকটি তারেক রহমান দিয়েছিলেন, কিন্তু এই যে জেন জি যে জেনারেশনের কথা আমি বলছি, তারা স্পষ্ট করে বলে দিয়েছে এবং তারা ফেসবুকে নানান জায়গায় পোস্ট দিচ্ছে, ভ্রু নাই এমন কাউকেও কিন্তু আমরা দেখতে চাই না। তারা কিন্তু বলেই দিয়েছে তারা কি চায় কি চায় না। কাজে আপনি যদি বলে থাকেন তাদের আন্দোলনের সাথে মিল পাচ্ছেন, সেইখানে কি আপনার মনে হয় কিনা এই বৈষম্য বিরোধী আন্দোলনটাকে ছোট করে যে দেখা শব্দটা হচ্ছে? ব্যবহার করি নাই, আপনি সেই শব্দটা আমার উপর আরোপ করবেন না। আমি বলছি যে একটা রিলেশনশিপ দেখা, এইরকম একটা অ্যানাউন্সমেন্ট অমুকে করেছিল, এটা স্বাভাবিক জার্নালিস্টিক প্র্যাকটিস, জি। রিমাইন্ড করা রিডারকে সো দ্যাট দে ক্যান পুট থিংস ইন কনটেক্সট। এখন আমি বলি না এটা আন্দোলনকারীরা করেছে না কে করেছে কি, এটা তো আমার বক্তব্য না। এটা হলো রিডারকে স্মরণ করিয়ে দেওয়া যে এরকম আমরা শুনেছি তখনও। আরেকটা হলো এইটা যে আন্দোলন, আপনার কি মনে হয় যে এটার সাথে কোটার আন্দোলনের, আপনি দেখেন কোটা থেকে আমরা কত দূরে চলে যাচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলন এখন না, এটা বৈষম্য বিরোধী আন্দোলন। তো বৈষম্য দূর করার জন্য দাবি কি হইতে পারে? যে সরকার পতন। বৈষম্য দূর করার আন্দোলন তো মানে দাবি দেওয়া তো হবে বৈষম্য দূর করার জন্য কিছু সুনির্দিষ্ট দাবি। সেই দাবি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের এখনো নাই। তারা চলে যাচ্ছে, আপনি যেটা বললেন এক দফা দাবি, সরকারকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করলে বৈষম্য দূর হবে। বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে কোথায় এটা পাওয়া গেছে? কিভাবে, কোন ফর্মে, কে আসবে, কিভাবে আসবে, এটার মানে দায়িত্ব কে নিবে? নিরপেক্ষ কে? নিরপেক্ষ কি আপনার পক্ষের লোকটা নিরপেক্ষ আর আমার পক্ষের লোকটা পক্ষপাত দুষ্ট? নিরপেক্ষতাও তো একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, যেটা নিয়ে আসলে বড় ডিবেট হবে। জি, আমার তো সময় শেষ। প্রফেসর বলছে আসলে শেষ করতে। আমি ছোট্ট করে একটা প্রশ্নের, ঠিক প্রশ্ন না, আমি আসলে আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনার বিশ্লেষণ জানতে চাই। আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, প্রধানমন্ত্রী গণভবনের দরজা খুলে দিয়েছেন, তারা আবার এক দফা দাবি দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে। এখন কি হবে? কি হবে আমি বলতে পারবো না, কিন্তু চেষ্টা চলবে। মানে সকল পক্ষেরই, যে কোনো পক্ষের যারা নাকি পজিটিভ মাইন্ড, দে উইল ডু দেয়ার লেভেল বেস্ট যেন দেশ সংঘাতের দিকে আর না যায়, কিন্তু আন্দোলনকারীদের দাবি, তাদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমিও শেষ করার আগে একটা কথা বলি। আমার হঠাৎ করে আবার এখন মনে পড়লো যে আপনি ওই প্রথম পর্বে বলছিলেন শুরুতে যে আমি কোনোদিন কোনো একটা অনুষ্ঠানে আপনার সাথে রাগ দেখিয়েছিলাম। তো আপনি যেহেতু রাগের কথাটা বললেনই, ভালো হইতো রাগের বিষয়টা কি আমাকে মনে করিয়ে দিলে দুইটা জিনিস হইতে পারতো। এক, আমি ক্লারিফিকেশন দিতাম, অথবা দুই, আমি সরি বলতাম। কিন্তু আপনি যেহেতু আবার বিষয়টাতে গেলেন না, এই জন্য আমি এটা করতে পারি না। এইটুকু অন রেকর্ড বলে আমি অন রেকর্ড বলি। আমি কিন্তু শুরুতে সেটাও বলেছি, আপনি যে রাগ করেছিলেন আমি বিষয়টা ভুলে গিয়েছি, সেটাও কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছি। আমি বলি আপনি মিলেনিয়াল, কিন্তু আপনি একজন জার্নালিস্ট, আপনি দায়িত্বশীল মানুষ, সাংবাদিক হিসেবে আপনি যে জিনিস ভুলে গেছেন সেটাকে রেফার করাটা একটু আমার প্রতি আনফেয়ার হয়েছে। কারণ আপনি যদি এটা মনে রেখে বলতে পারতেন, আমি তো অ্যাটলিস্ট আমাকে ডিফেন্ড করার বা একটা এক্সপ্লেনেশন দেওয়ার সুযোগ পাইতাম। কিন্তু অডিয়েন্স কিন্তু জেনে গেল আই ডিড সামথিং রং হুইচ আই এম নট অ্যালাউড টু এক্সপ্লেইন। দ্যাট ওয়াজ নট রং। রং এই কারণে না, আমি সেটা ব্যাখ্যাও দিয়েছি। আমার যখন জন্ম হয়েছে আপনি তখন সাংবাদিকতা শুরু করেছেন, সেই কারণে আমি পুরো ব্যাপারটা কথা বলি। আমার জন্ম 58 এ না, আমার বাবা মার বিয়ে হয়েছে 59 এ, আমার 60 তে। এগুলি হলো আমি কিন্তু দেখেছি উইকিপিডিয়াতে আছে। উইকিপিডিয়াতে আমার অনেক ইনফরমেশন রং। আপনি আমাকে একটু হেল্প করেন তো, এগুলি একটু কারেক্ট করতে হবে। আমি তো মনোযোগ দিই। 58 এ আমার জন্ম হয়নি, 21 জানুয়ারি আমার জন্ম। জি, খুব বেশি দূরে যে রেফারেন্স, এটা যে উইকিপিডিয়া তো মোটামুটি আমরা বিশ্বস্ত সোর্স মনে করি সাংবাদিকরা। নিশ্চয়ই আপনার কাছ থেকে